আর 11 দিন পরে পশ্চিমবাংলার বিধানসভার ভোট বেরোবে। ওই শুভেন্দু আর সুকান্ত ভট্টাচার্যের, এই সুকান্ত মজুমদারের যত নাচ আছে নেচে নিক, যত নাচ আছে নেচে নিক। আর 11 দিন পরে এতক্ষণে পশ্চিমবাংলার বিধানসভার রেজাল্ট বেরিয়ে গেছে। পশ্চিমবাংলায় বিজেপি এইবারও হারবে, গোহারা হারবে আগের 3 বারের মতো। এবং হারবে খালি তাই নয়, এই ভোটটা বাংলায় বিজেপির শেষ ভোট। এইবার হারার পরে বিজেপির প্রার্থীদের বাড়ির লোকেরাও বুঝে যাবে বিজেপিকে দিয়ে বাংলায় কিছু হবে না, বিজেপি আবার 5%-এর পার্টি চলে যাবে। ওই বিহার ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে যারা পশ্চিমবাংলায় রাজনীতি করতে এসছে তারা উত্তরপ্রদেশ বিহারে আবার ফিরে যাবে। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা লাল ঝান্ডা পশ্চিমবাংলার মাটিতে উত্তরপ্রদেশ বিহার থেকে উড়েও আসিনি, আর অন্য দল থেকে নেতা ধরে নেও আমাদের পার্টি বানাইনি। এই বাংলার মাটিতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে তেভাগার আন্দোলন থেকে। এই বাংলার মাটিতে আমাদের পার্টি তৈরি হয়েছে 59-এর খাদ্য আন্দোলন থেকে। আমাদের পার্টি তৈরি হয়েছে রাজনৈতিক বন্দী মুক্তির সংগ্রাম থেকে, 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা থেকে। আমাদের পার্টি তৈরি হয়েছে এই বাংলাতে ছাত্র যুবদের শিক্ষার দাবিতে, কাজের দাবিতে মিছিল থেকে। আমরা উত্তরপ্রদেশ বিহার থেকে উড়েও আসিনি, উড়েও যাব না। বিহার ইউপির পার্টি বিহার ইউপিতে ফিরে যাবে। আমরা কমিউনিস্ট পার্টি এই বাংলার মাটিতে আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো এই বাংলার মাটিতে। আন্দোলনের ঐতিহ্যে বিশ্বাস করেন অনেকে, হয়তো ইন্ডিভিজুয়াল লেফট, ইন্ডিভিজুয়াল মার্কসিস্ট অনেক মানুষজন রয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এখন গবেষণার কাজ করছেন, হয়তো পড়াচ্ছেন, এরকম অনেক মানুষ আশপাশে থাকেন যারা কিনা সেই অর্থে সিপিআইএম না হলেও তারা বামপন্থী, তারা মানুষের পক্ষে, তারা গণতন্ত্রের পক্ষে, তারা ধর্মনিরপেক্ষতার পক্ষে। এটা অত্যন্ত আনন্দের আমাদের কাছে আজকে সিপিআইএম প্রার্থী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিআইএমের লিবারেশন প্রার্থী কমরেড মানস ঘোষের জন্য একসঙ্গে এখানে লাল পতাকা উঠছে। আমাদের বিশ্বাস গোটা ভারতে আমরা যে বাম ঐক্য চাই, আমরা গোটা ভারতের বুকে এই দৃশ্যই দেখতে চাই, সমস্ত লাল পতাকা। এটা আমাদের দুর্ভাগ্য যে দক্ষিণপন্থীরা নিজেদের মধ্যে এত লড়াই করে, এত কিছু করে, তারপরে ঠিক শ্রমকোড লাগু করার সময়, তারপরে ঠিক ধর্মের নামে দাঙ্গা করার সময় সমস্ত দক্ষিণপন্থী দল এক হয়ে যায়। কিন্তু আমরা বামপন্থীরা কার হাতের পতাকার রং কত বেশি লাল তাই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করি। আমরা চাই, আমাদের পার্টি চায়, সিপিআইএমএল চায়, আমরা বৃহত্তম বাম ঐক্য চাই এই ভারতের মাটিতে। আজকে যে সিপিআইএমএল এবং সিপিআইএমএল লিবারেশন এবং সিপিআইএমের পতাকা একসঙ্গে যাদবপুরের মাটিতে উঠছে, আমার বিশ্বাস এই যাদবপুরের আজকের এই সভা আগামী দিনে বামপন্থী ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলনকে ভারতের বুকে গড়ে তোলার ক্ষেত্রে একটা উজ্জ্বল মাইল ফলক হয়ে থাকবে। দেখুন, আজকে যখন আমাদের এই সভার কাজ এখানে হচ্ছে, হয়তো এই সময় এই যাদবপুরের কোনো ছেলে কোনো মেয়ে এক হাতে তার পরীক্ষার মার্কশিট নিয়ে, অন্য হাতে জামা কাপড় বোঝাই সুটকেস নিয়ে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে ব্যাঙ্গালোর পুনা যাওয়ার ট্রেনে উঠবে বলে। একটু পরে প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ছেলেটা মেয়েটা ট্রেনে উঠে বসবে, ছেলেটার মা মেয়েটার বাবা ট্রেনের জানলা দিয়ে হাত গলিয়ে ছেলের মাথায় মেয়ের মাথায় হাত বুলিয়ে বলবে, বাবা অনেক দূর যাচ্ছিস, ভালো করে থাকিস, ভালো করে চাকরি করিস, চিন্তা হবে, রোজ রাত্রিরে ফোন করবো, খবর নেব কেমন আছিস, জানাস কেমন আছিস। আর সামনের বার পুজোর সময় যদি ছুটি পাস, পারলে কয়েকদিনের জন্য যাদবপুরে তো নিজের বাড়িতে নিজের বাবা মায়ের কাছে বেড়াতে আসিস। বলুন, দিনের পর দিন এই চলবে আমাদের পশ্চিমবাংলায়, দিনের পর দিন এই হবে আমাদের বাংলা ছেলেমেয়েদের ভবিষ্যৎ। কত ভাষণ শুনেছিলাম 2007, 8, 9, 10 সালে। আমরা চেয়েছিলাম সিঙ্গুরে কারখানা হোক, আমরা চেয়েছিলাম নন্দীগ্রামে শিল্প তালুক তৈরি হোক, আমরা চেয়েছিলাম নয়াচর থেকে শালবনীতে কলকারখানা তৈরি হোক, আমরা চেয়েছিলাম পুরুলিয়া রঘুনাথপুরে কারখানা হোক। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য, এই যাদবপুর থেকে আপনারা বছরের পর বছর জিতিয়ে পাঠিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন আপনারা। বুদ্ধদা সেই সময় বারবার করে বলতেন, আমাদের জমি অধিগ্রহণ পদ্ধতির মধ্যে 10টা ভুল থাকতে পারে, আমাদেরকে ধরিয়ে দিন, আমরা সংশোধন করে নেব। আমাদের কম্পেনসেশন প্যাকেজের মধ্যে 10টা ভুল থাকতে পারে, আমাদের ধরিয়ে দিন, আমরা সংশোধন করে নেব। কিন্তু আমরা চাই পশ্চিমবাংলায় কলকারখানা হোক, আমাদের এই চাওয়ার মধ্যে কোনো ভুল নেই। আর যদি আমাদের এই চাওয়াটাকে আটকাতে গেছেন, তাহলে তার প্রায়শ্চিত্তকালে সিপিআইএম করবে না, তার প্রায়শ্চিত্ত বাংলার আগামী কয়েকটা প্রজন্ম করবে। বলুন, আজকে বুদ্ধদা নেই, কিন্তু বুদ্ধদা সেদিন যা বলেছিলেন, বুদ্ধদা ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন? আজকে গোটা বাংলাটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আর এই বৃদ্ধাশ্রমে পরিহাস চলছে, ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা বসে আছে, তাদের সামনে বেকার ভাতার বিজ্ঞাপন দিয়ে ভোট চাইছে। আমি আপনাদেরকে বলছি, এত জ্ঞান দিয়েছিল কিভাবে শিল্প করতে নেই। 15 বছর তো সময় পেলেন দেখানোর কিভাবে শিল্প করতে হয়, দেখাতে পারলেন কিভাবে শিল্প করতে হয় গত 15 বছরে? আমাদেরকে নিয়ে বলতেন আমরা লাল ঝান্ডা নিয়ে বন্ধ ধর্মঘট করি, আমাদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের জন্য নাকি পশ্চিমবাংলা থেকে শিল্পপতি পালায়। আমরা লাল ঝান্ডা নিয়ে বন্ধ ধর্মঘট করে, আমরা কারখানার গেটে দাঁড়িয়ে ট্রেড ইউনিয়নের গেট মিছিল করে এই পশ্চিমবাংলায় একটা হলদিয়া পেট্রোকেমিক্যাল তৈরি করেছি। আপনারা পারলেন ধর্মঘট ভেঙে গত 15 বছরে পশ্চিমবাংলায় একটা নেল পালিশের কারখানা, একটা সেফটি পিনের কারখানা তৈরি করতে পেরেছেন? আমরা হাতে লাল পতাকা নিয়ে বন্ধ ধর্মঘট করে, আমরা কারখানার গেটে গেট মিটিং করে,
আমরা এই বাংলাকে একটা সল্টলেক সেক্টর 5 দিয়েছি, আপনারা পারলেন এত ধর্মঘট ভাঙলেন, এত শ্রমিককে জেলে ঢোকালেন, আপনারা পারলেন বাংলায় একটা সল্টলেক সেক্টর 6, 7, 8 তৈরি করতে? পশ্চিম বাংলায় পেরেছেন করতে? মাঝখান থেকে কি করলেন? ঘরে ঘরে ছেলেমেয়েরা পড়াশুনো করে বেকার হয়ে বসে আছে, গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে কন্ট্রাকচুয়াল কাজ করছে, 5,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা মাইনে, 14 ঘন্টা 15 ঘন্টা দিনে ডিউটি, কারোর সেইটুকু জোটেনি, বেকার হয়ে বসে আছে। তাদের বাড়ির গেটের বাইরে গিয়ে লিখে আসছে, ছড়া লিখে আসছে আবার, 1,500 টাকা যুবসাথী পাই, দিদিমণিকে আবার চাই, ওকে ভোট দিতে হবে। এখানে যারা আপনারা আছেন, আমি আপনারা আমার গুরুজন যারা আছেন, আমি তো নিজের চোখে সেই সময়টা দেখিনি, আপনাদের মুখ থেকে ইতিহাস শুনেছি, আপনাদেরকে জিজ্ঞেস করছি। রাজ্যে যেদিন বামপন্থী ফ্রন্ট সরকার হলো, চাইলে জ্যোতি বসু, চাইলে প্রমোদ দাশগুপ্ত বলতে পারতেন না যে আমরা সরকারে এসে গেছি, এখন যে যেখানে জমিতে চাষ করছো করো, কেউ কিছু বলতে যাবে না, কিন্তু যদি আমরা গভর্নমেন্ট থেকে কালকে চলে যাই তাহলে কিন্তু তোমাকে তোমার জমি থেকে কে তুলে দেবে আমরা জানি না, তাই যদি খেয়ে পড়ে বাঁচতে হয় বাপ বাপ বলে আমাদেরকে ভোট দাও, চাইলে বলতে পারতেন না? জ্যোতি বসু প্রমোদ দাশগুপ্ত তা করেননি। কি করেছেন? অপারেশন বর্গা করে জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরীরা একজন ক্ষেত মজুরকে জমির পাট্টা দিয়েছেন। অপারেশন বর্গা মানে কি? আমি জ্যোতি বসু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, কালকে যদি আমাকে রাইটার্স বিল্ডিং থেকে চলে যেতেও হয় তাহলেও বাংলার একজন কৃষককে তার জমি থেকে যেতে হবে না, সে সারা জীবন নিজের জমিতে চাষ করবে। এইটার মানে হচ্ছে অপারেশন বর্গা। খালি মানুষের থালায় খাবার নয়, তাকে মর্যাদা দেওয়া। এই যাদবপুর, বিজয়গড়, রামগড়, ওদিকে নেতাজি নগর থেকে শুরু করে এই গোটা কলোনি অঞ্চল, এই যে উদ্বাস্তু মানুষ এখানে বসবাস করেছেন, ওপার বাংলা থেকে সব হারিয়ে যে পরিবারগুলো এপারে এসেছিল নতুন জীবনের সন্ধানে, ৭৭-এর পরে জ্যোতিবাবু চাইলে বলতে পারতেন না? রিফিউজি হয়ে যারা এসছো, এখন যে জমিতে যে দরমার ঘর করে থাকছো সেখানে থাকো। এখন আমাদের গভর্নমেন্ট পুলিশকে বলে দিচ্ছি কেউ তুলতে যাবে না। আসাম থেকে হাতি আনা হয়েছিল, কংগ্রেসের সরকার আসাম থেকে হাতি নিয়ে এসেছিল, তখন এখন যোগী আদিত্যনাথ পশ্চিমবাংলায় বুলডোজার দেখায় না, তখন বুলডোজার আবিষ্কার হয়নি, আসাম থেকে হাতি আনা হয়েছিল উদ্বাস্তু দরমার ঘর ভাঙা হবে বলে। জ্যোতি বসু চাইলে বলতে পারতেন না? আসামের হাতি আমরা আসামে ফেরত পাঠাচ্ছি, আমরা গভর্নমেন্ট এসে গেছি, যে কদিন আছো দরমার ঘরে থাকো, পুলিশ তুলতে যাবে না, কিন্তু কালকে যদি আমরা হেরে যাই তাহলে তোমাকে কে ঘর থেকে বার করে দেবে আমরা দেখতে আসবো না, তাই বাপ বাপ বলে আমাদের ভোট দাও। সেই রাজনীতি আমরা করিনি। জ্যোতি বসু কি করেছিলেন? উদ্বাস্তু আন্দোলন দাবি করেছিল স্থায়ী বাসস্থান, স্থায়ী জীবন ধারণ। জ্যোতি বসু কলোনি ল্যান্ডে জমির পাট্টা, জমির দলিল দিয়েছিলেন। মানে কি? কালকে যদি রাজ্যে বামফ্রন্ট সরকার নাও থাকে, কালকে আমি জ্যোতি বসু মুখ্যমন্ত্রী না থাকতে পারি, কিন্তু আপনি আপনার জমির মালিক থাকবেন, প্রজন্মের পর প্রজন্ম ওই জমিটা আজকে থেকে আপনার। এইটাকে বলে উন্নয়ন। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে বেঁচে নেই, অসীম দাশগুপ্ত আজকে অসুস্থ, বাড়ি থেকে বেরোতে পারছেন না। তাদের করে যাওয়া আইনের জোরে আজকেই 2026 সালে বাংলার একজন শ্রমিক কর্মচারী সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে তার ডিএর অধিকার আদায় করে আনলেন। এইটা আমাদের চোখে উন্নয়ন। যেদিন আমি বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকবো না, সেই দিনও আমার করে যাওয়া আইনের জোরে বাংলার একজন শ্রমিক কর্মচারী, তিনি যতদিন বেঁচে আছেন, তার জীবনের শেষ দিন অবধি কোনো রাজনৈতিক দলের কাছে, কোনো সরকারের কাছে, এমনকি নিজের সন্তানের কাছে হাত পাততে হবে না বাংলার একজন শ্রমিক কর্মচারীকে। তার মাথার ওপর বুদ্ধদেব ভট্টাচার্যের করে যাওয়া ডিএর আইন রয়েছে। এইটা আমাদের চোখে উন্নয়ন। আর ওদের উন্নয়ন মানে কি? 1500 টাকা ভাতা দিচ্ছি, তাই আমাকে তোমাকে ভোট দিতে হবে। আমরা বলছি বামপন্থীদেরকে জেতান, বিকাশ ভট্টাচার্যকে জেতান, মানস ঘোষকে জেতান। যেখানে মীনাক্ষী লড়ছে, যেখানে কলতান লড়ছে, যেখানে দীপশিতা লড়ছে, যেখানে গার্গী চ্যাটার্জি লড়ছে, যেখানে অভয় মুখার্জি লড়ছে, গোটা বাংলা জুড়ে যেখানে বামপন্থীরা লড়াই করছে, কসবাই দীপু দাস লড়ছেন, আপনারা বামপন্থীদেরকে জেতান। বামপন্থীরা জিতলে যতগুলো সরকারি প্রকল্প চলছে, ভাতা চলছে, যেমন চলছে তেমন চলবে। একটা ভাতা, একটা প্রকল্প বন্ধ হবে না। কিন্তু আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছি, বামপন্থীরা জেতার পরে যদি কাউকে বেকার ভাতা দিতে হয়, আমরা এই বেহায়াগুলোর মতো কলার তুলে বুক ফুলিয়ে তার কাছে বেকার ভাতা দিচ্ছি, তোমার ভোট নিতে এসছি, এরম বেহায়ার মতো যাব না, কলার তুলে যাব না। যদি বেকার ভাতা দিতে যেতে হয় তাহলে মাথা নিচু করে যাব। যদি বেকার ভাতা কাউকে দিই, তার বিনিময়ে ভোট চাইবো না, তার বিনিময়ে তার কাছে ক্ষমা চাইবো। সেই ভাইকে, সেই বোনের হাতে বেকার ভাতা দিয়ে তাকে বলবো, তুমি বেকার, তুমি অযোগ্য বলে নাও, তুমি বেকার তার কারণ আমি অযোগ্য, আমি সরকার চালিয়ে তাও আমায় কাজ দিতে পারিনি, তাই আমি অযোগ্য। আপাতত বেকার ভাতাটা নাও, আমাকে ক্ষমা করো। আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি পারি আবার আসবো তোমার কাছে। পরের বার এসে তোমার হাত থেকে বেকার ভাতার কাগজটাকে নিয়ে তোমার হাতে একটা এমপ্লয়মেন্ট লেটারের ফর্ম দিতে আসবো। আর যদি আসতে না পেরেছি তাহলে পরের বার
আর তোমার কাছে ভোট চাইতে আসবো না, তুমি আর যাকেই ভোট দাও না কেন খবরদার আমাকে ভোট দিও না, আমি অযোগ্য, আমাকে হারিও পরের বার। এই নির্লজ্জ বেহায়াগুলোর মতো কলার তুলে তোমাকে 1500 টাকা দিচ্ছি তাই তুমি আমায় ভোট দাও যাতে তোমার ভোটে জিতে আমি 15 কোটি কামাতে পারি, এই বেহায়াপনা করতে আসবো না। আজ পশ্চিমবাংলায় এই প্রচার হচ্ছে, দেখবেন বিজেপির যত নেতা আছে, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, ওদিকে মোদি, অমিত শাহ, আজকেই মানুষদা বলার সময় বলছিলেন আজকে সকালবেলা বলাগড়ে মিটিং করছি, হুগলির বলাগড়ে, দেখি মাথার ওপর কিসের আওয়াজ, ওপর দিয়ে দেখি অমিত শাহ হেলিকপ্টার উড়ে যাচ্ছে। সবার এখন একটা কথা হয়েছে, সিপিএম পারবে না, বামপন্থীরা পারবে না তৃণমূলকে হারাতে, তাই আগে রাম পরে বাম। সমস্ত বামপন্থী মানুষের কাছে বলছি, সিপিএম এর সমর্থকদের কাছে বলছি, সিপিএমকে ভোট না দিয়ে এবারের মতো বিজেপিকে আপনার ভোটটা দিন। এখানকার যাদবপুরের যিনি বিজেপির প্রার্থী, দেখি পাপিয়া অধিকারী, মানে কত পাপ করে থাকলে না নাম হয়েছে পাপিয়া, দাঁড়িয়ে বলে যাচ্ছে বামপন্থীদের বলছি আপনারা ভোট কাটুয়া, যেন ভোটগুলো না বাবার ভোট। বামপন্থীদের বলছি আপনারা ভোট কাটুয়া, বামপন্থীদেরকে অনুরোধ করছি, সিপিএম এর লোকেদের অনুরোধ করছি, সব ভোট এইবারের মতো বিজেপিকে দিন। একটা অদ্ভুত পার্টি, এরা প্রার্থী ভাড়া চায় তৃণমূলের কাছ থেকে, ভোট ভাড়া চায় সিপিএম এর কাছ থেকে। ভাই তোরা বেঁচে আছিস কারো, তোরা মরে জানা বেঁচে আছে কি করতে, বলে নাকি এদেরকে ভোট দিলে এরা তৃণমূলকে হারাবে। 2019 গল্প শুনেছিলাম, 21 শুনেছিলাম, 24 শুনেছিলাম, প্রত্যেক দিন আপনারা দেখছেন বিজেপি কি হারাচ্ছে তৃণমূলকে। তার থেকে বড় কথা কি জানেন, ওদের কাছে ইলেকট্রাল বন্ডের টাকা আছে, ওদের কাছে এত এমএলএ আছে, এমপি আছে, আমি ওদের মতো করে ওরা প্রচার করে যাচ্ছে মিডিয়াগুলোকে দিয়ে। না, আপনাদের কাছে আমি বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, যে মানুষ মনে করছেন বিজেপিকে ভোট দিলে ওরা তৃণমূলকে হারাতে পারবে, এখন সিপিএম এর সেই ক্ষমতা নেই, বামপন্থীদের ক্ষমতা নেই। একটা তথ্য আপনাদেরকে মনে করাচ্ছে, এটা কোনো বানানো কথা নয়, এটা একটা তথ্য, আপনারা সবাই এটা জানেন। খালি এই তথ্যটা প্রত্যেকদিন আমাদের কানের কাছে মিডিয়া বলছে না, তাই আমরা ভুলে যাচ্ছি। 2021 পশ্চিমবাংলার বিধানসভায় আমরা একটা সিট পেলাম না, বিজেপি পেল 77টা এমএলএ, 18টা তখন এমপি ওদের, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ওদের, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সব ওদের, ইলেকট্রাল বন্ডের টাকা ওদের। এত কিছু নিয়ে 2021 থেকে 26 আজকে পর্যন্ত ওরা তৃণমূলকে কোথাও হারাতে পেরেছে? 21টা বাই ইলেকশন হয়েছে আমাদের রাজ্যে, এত কিছু নিয়ে তৃণমূলকে একটা বাই ইলেকশন হারাতে পেরেছে? পারেনি। আপনারা আশীর্বাদ করেছেন, আমরা পেরেছি সাগরদিঘির বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেসকে 2021 পরে হারাতে, বিজেপি পারেনি, সিপিএম পেরেছে। 2021 পরে আমাদের রাজ্যে এতগুলো মিউনিসিপ্যালিটির ভোট হয়েছে, ইডি, সিবিআই, অমিত শাহ, মোদি, 77টা এমএলএ, 18টা এমপি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইলেকটোরাল বন্ড, কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন, এত কিছু নিয়ে একটা মিউনিসিপ্যালিটিতে বিজেপি পেরেছে তৃণমূলকে হারাতে? একটা মিউনিসিপ্যালিটিতে পারেনি। আমরা পেরেছি বামফ্রন্ট, এই পশ্চিমবাংলায় তাহিরপুর মিউনিসিপ্যালিটি, এই বাজারে আমরা তৃণমূলকে গোহারা হারিয়ে তাহিরপুর পুরসভা আমরা দখল করেছি, আমরা চালাচ্ছি তাহিরপুর। তার থেকে বড় কথা কি জানেন, আজকে যদি গোটা বাংলার মানচিত্রে একটা পুরসভা থেকে থাকে, যে পুরসভায় রাস্তা তৈরির সময় কাউন্সিলররা পয়সা খায় না, যে পুরসভায় বাড়ি তৈরি করতে গেলে বিল্ডিংয়ের ছাদ ঢালাই করার সময় কাউন্সিলরকে টাকা দিতে হয় না, সেই পুরসভার নাম পশ্চিমবাংলায় বামফ্রন্ট পরিচালিত তাহিরপুর পুরসভা। বাংলার একমাত্র পুরসভা যে পুরসভা চুরি করে না। যা তাহিরপুর করেছে, আপনার আশীর্বাদ করলে তা কালকে যাদবপুর করবে। এই যাদবপুরের মানুষের কাছে আমরা বলছি, 2011 আমরা হেরেছিলাম, 2016 সালে তৃণমূলকে যারা হারাতে চেয়েছিলেন, আপনারা সবাই মিলে কাস্তে হাতুড়ি তারা চিনলে সুজন চক্রবর্তীকে ভোট দিয়েছিলেন। যখন আপনারা মনে করেছেন সিপিএমকে ভোট দিলে তৃণমূল হারবে, তখন তৃণমূল হেরেছে, তৃণমূল গোহারা হেরেছে। আর 2021 যখন কিছু মানুষ মনে করলেন বিজেপিকে ভোট দিলে তৃণমূল হারবে, 2021 দেখুন তৃণমূল গিয়ে জিতল। এইটা হচ্ছে পশ্চিমবাংলা। আমি কোনো ভবিষ্যৎবাণীর মধ্যে যাচ্ছি না, আমি কোনো তৃণমূলের চুরি নিয়ে নতুন কোনো কথা বলছি না। দেখুন, তৃণমূলের চুরি করে নিয়ে বলে কোনো লাভ নেই, আপনারা জানেন এই পার্টিটাকে। এইসব একটা এমন চোর, এমন চোর, এ গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া ছেড়ে দেবে, তৃণমূল জীবনে ঘুষ খাওয়া ছাড়বে না। এদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট। আমি খালি আপনাদেরকে বলছি আজকে 23 তারিখ এপ্রিল মাসের, আর 11 দিন পরে পশ্চিমবাংলার বিধানসভার ভোট বেরোবে। ওই শুভেন্দু আর সুকান্ত ভট্টাচার্যের, এই সুকান্ত মজুমদারের যত নাচ আছে নেচে নিক, ওদের যত নাচ আছে নেচে নিক। আর 11 দিন পরে, এতক্ষণে পশ্চিমবাংলার বিধানসভার রেজাল্ট বেরিয়ে গেছে,
পশ্চিমবাংলায় বিজেপি এইবারও হারবে, গোহারা হারবে আগের 3বারের মতো, এবং হারবে খালি তাই নয়, এই ভোটটা বাংলায় বিজেপির শেষ ভোট। এইবার হারার পরে বিজেপির প্রার্থীদের বাড়ির লোকেরাও বুঝে যাবে বিজেপিকে দিয়ে বাংলায় কিছু হবে না, বিজেপি আবার 5%-এর পার্টি চলে যাবে। ওই বিহার ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে যারা পশ্চিমবাংলায় রাজনীতি করতে এসছে তারা উত্তরপ্রদেশ বিহারে আবার ফিরে যাবে। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা লাল ঝান্ডা পশ্চিমবাংলার মাটিতে উত্তরপ্রদেশ বিহার থেকে উড়েও আসিনি, আর অন্য দল থেকে নেতা ধরে এনেও আমাদের পার্টি বানাইনি। এই বাংলার মাটিতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে তেভাগার আন্দোলন থেকে, এই বাংলার মাটিতে আমাদের পার্টি তৈরি হয়েছে 59-এর খাদ্য আন্দোলন থেকে, আমাদের পার্টি তৈরি হয়েছে রাজনৈতিক বন্দি মুক্তির সংগ্রাম থেকে, 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা থেকে, আমাদের পার্টি তৈরি হয়েছে এই বাংলাতে ছাত্র যুবদের শিক্ষার দাবিতে, কাজের দাবিতে মিছিল থেকে। আমরা উত্তরপ্রদেশ বিহার থেকে উড়েও আসিনি, উড়েও যাব না। বিহার ইউপির পার্টি বিহার ইউপিতে ফিরে যাবে। আমরা কমিউনিস্ট পার্টি এই বাংলার মাটিতে আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো এই বাংলার মাটিতে, আমরাই থাকবো। আপনাদের সবার কাছে আবেদন করছি, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে, পাশে রাসবিহারী কেন্দ্রে পতাকায় তারা চিহ্নে ভোট দিয়ে, লাল তারায় ভোট দিয়ে, রাস্তার ওপারে কসবা বিধানসভা কেন্দ্র, ওখানে কমরেড দীপু দাসকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আপনারা আমাদেরকে জেতান। আমি আমার কথাকে শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, বামপন্থীদের ইশতেহার, বামপন্থীদের ম্যানিফেস্টো, আমরা কি কি কাজ করতে চাই আপনারা অনেকে শুনেছেন। আমরা চেষ্টা করছি আরও বেশি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের ইলেকট্রাল বন্ডের বিজ্ঞাপন দেওয়ার মতো তো টাকা নেই, ওদের মতো হোর্ডিংয়ে বাংলাকে মুড়ে দিতে পারিনি, কিন্তু ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের বক্তব্য, আমাদের ইশতেহার মানুষের কাছে ছড়িয়ে গেছে। আপনাদের কাছে আবেদন করছি আপনারা আরও বেশি করে তা ছড়িয়ে দেওয়ার কাজে আমাদের পাশে থাকুন। আমরা পশ্চিমবাংলায় আমরা চাই বিকাশ ভট্টাচার্য, মানস ঘোষরা বিধানসভায় গেলে তাদের প্রথম লড়াই হবে পশ্চিমবাংলার সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরি, আশা, আইসিডিএস, অঙ্গনবাড়ি, স্কুলে প্যারা টিচারের চাকরি, থানায় সিভিক ভলেন্টিয়ারের চাকরি, বাংলায় সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করা, মাসে অন্ততপক্ষে 22,000 টাকা করে মাইনে, এই কাজ আমরা করতে চাই, আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা, ভাতা যেরকম চলছে চলবে, তার পাশাপাশি বাংলার প্রত্যেক পরিবার পিছু অন্ততপক্ষে একটা করে স্থায়ী চাকরি আমরা বামপন্থীরা গ্যারান্টি করতে চাই। 3 নম্বর কথা, পশ্চিমবাংলার প্রতিটা পরিবারে প্রথম 100 ইউনিট ফ্রি বিদ্যুৎ, পরের 100 ইউনিটে অর্ধেক রেটে বিদ্যুতের বিল হবে, এই কাজ আমরা বামপন্থীরা করতে চাই। 4 নম্বর কথা, এই এলাকায় দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে আবেদন করছি এই কথা আমাদের ছড়িয়ে দেওয়ার জন্য। বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলার সরকারি স্কুলে ক্লাস 12 পর্যন্ত, 12 ক্লাস পর্যন্ত পড়াশুনো ফ্রি করে গেছিল। আমাদের এইবারের লক্ষ্য, বামপন্থীদেরকে সেই সংখ্যা দিয়ে আপনারা বিধানসভায় পাঠালে পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ ফ্রি হবে। কেরালা, আমাদের লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এলডিএফ সরকার কেরালায় সরকার চালাচ্ছে। কদিন আগে আপনারা জানেন ওখানে সিদ্ধান্ত নিয়েছেন পিনারাই বিজয়নের সরকার, গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, বিনা পয়সায় পড়াশোনা করবেন, কমরেড পিনারাই বিজয়ন ঘোষণা করেছেন। আমরা পশ্চিমবাংলায় মাস্টার ডিগ্রি পর্যন্ত সেই কাজ পশ্চিমবাংলায় করতে চাই, আপনারা আমাদেরকে সেই আশীর্বাদ করলে। সরকারি স্কুলে নিয়োগ স্বচ্ছভাবে করা এবং প্রাইভেট স্কুলের মাইনে এবং প্রাইভেট হাসপাতালের চিকিৎসার খরচাকে নিয়ন্ত্রণ করা হবে সরকার থেকে, সেই বিল আমরা পশ্চিমবাংলায় আনতে চাই। আজকে প্রাইভেট স্কুলের মাইনে, প্রাইভেট হাসপাতালের চিকিৎসার খরচা যেরকম বলগাহীন জায়গায় চলে যাচ্ছে, ওইটার উপর সরকারি নিয়ন্ত্রণে আনা হোক ওটাকে, আমরা এটা চাই। এবং আমার একটা কথা আমরা লোকসভার ইশতেহারে বলেছিলাম, আমরা কোনো সে কাজটা করতে পারিনি, আমরা কোনো আসন জিতিনি বলে, কিন্তু সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে এবার আবার লড়াই করছি। বাংলার যে বিধানসভা কেন্দ্রে আপনারা বামপন্থীদেরকে জেতাবেন, পশ্চিমবাংলা, সেটা যাদবপুরে বিকাশ দা হতে পারেন, সেটা রাস্তার ওপারে দীপু দাস হতে পারেন, সেটা মীনাক্ষী হতে পারে উত্তরপাড়ায়, সেটা যেখানে বামপন্থী বিধায়করা আপনাদের আশীর্বাদে জিতবেন, প্রত্যেকজন বামপন্থী বিধায়ক তার বিধায়ক তহবিলের 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করবেন তার নিজের এলাকায় আলাদা করে মহিলাদের ডেভেলপমেন্টের জন্য, মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য বিভিন্ন প্রজেক্টে, মেয়েদের জন্য স্কুল, কলেজ, হাসপাতালগুলোকে আরও সমৃদ্ধ করা, ম্যাটার্নিটি হসপিটাল, প্রসূতি হাসপাতালগুলোকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া, পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে মেয়েদের জন্য একটা করে ফ্রি ট্রেনিং সেন্টার, যেখানে মেয়েরা প্রফেশনাল স্কিল, তার মধ্যে যেরকম বিউটিশিয়ান কোর্স হতে পারে, মেকআপ আর্টিস্ট মানে বিউটিশিয়ান মেকআপ আর্টিস্টের কোর্স হতে পারে, যেরকম সেলাইয়ের কাজ হতে পারে, এই ধরনের ট্রেডিশনাল স্কিলগুলো আছে, তেমন আবার আজকের দিনে একজন মেয়ের সেলফ এমপ্লয়েড হতে গেলে, স্বনিযুক্ত হতে গেলে বা কোনো চাকরিতেও ঢুকতে গেলে যে ধরনের স্কিলগুলোর আজকের দিনে প্রয়োজন, মনে করুন ড্রাইভিং স্কিল, 4 চাকার গাড়ি চালানোর শিক্ষা, বাইক চালানো, স্কুটি চালানোর ট্রেনিং, এই ট্রেনিংগুলো দেওয়ার জন্য ফ্রি ট্রেনিং সেন্টার চলবে এবং বাংলার প্রতিটা ব্লকে
মেয়েদের জন্য একটা করে ডেডিকেটেড স্পোর্টস একাডেমি তৈরি হবে, যেখানে মেয়েদের খেলাধুলার পরিকাঠামো তৈরি হবে, বাংলার মাটি থেকে যাতে আরও ঋষা ঘোষ, আরও ঝুলন গোস্বামী, আরও পিয়ালি বসাক তৈরি হতে পারেন। এবং পশ্চিমবাংলার সিলেবাসে, স্কুল স্তর থেকে বাংলার সিলেবাসে আমরা পরিবর্তন আনতে চাই। আরজি করের আন্দোলনের কথা আপনারা সবাই জানেন, আমি তার পুনরাবৃত্তির কথা বলছি না। তো আরজি করের আন্দোলনকে মাথায় রেখে অভয়া স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে, আমাদের সালাম জানিয়ে, বাংলার স্কুল স্তর থেকে, একেবারে প্রাইমারি লেভেল থেকে বাংলার সিলেবাস ব্যবস্থায় আমরা পরিবর্তন আনতে চাই। আমরা স্কুল স্তর থেকে এমন শিক্ষা সিলেবাস ব্যবস্থায় আমরা ঢোকাতে চাই, আজ নতুন করে আজকে ইনকর্পোরেট করতে চাই, যে এই বাংলায় একজন পুরুষও যখন ছোটবেলা একটা বাচ্চা ছেলে থেকে সে ক্রমশ বড় হয়ে একটা পুরুষ হয়ে উঠবে, একটা ছেলেও যেন এমন শিক্ষা পেয়ে, এমন চেতনা পেয়ে পুরুষ হয়ে বড় হয়ে ওঠে, যেন বাংলার একজন পুরুষও মেয়েদেরকে সম্মান করতে শেখে। কোনো ছেলেরও কোনো কথাবার্তা, চোখের চাউনিতে, হাতের ইশারাতে, কোনো ক্যাজুয়াল কোনো ঠাট্টাই আর কি, তার আশপাশের কোনো মেয়ের জন্য একটা অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ায়। এই কাজগুলো আমরা করতে চাই বাংলার। আমার শেষ কথা, দেখুন আমরা 34 বছর সরকার চালিয়েছি। যদি আপনাদেরকে এখন যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় এই 34 বছর পশ্চিমবাংলার স্কুল কলেজের উন্নতি কেমন হয়েছিল, রাস্তাঘাট কেমন হয়েছিল, কত দেবেন বামফ্রন্ট সরকারকে 100-এ? কেউ হয়তো বলবেন 100-এ 70, 80, 90 দেব, কেউ বলতে পারেন 100-এ 5 দেবো, 2 দেবো, 0 দেবো, কেউ বলতে পারেন। যদি জিজ্ঞেস করা হয় এই 34 বছরে পশ্চিমবাংলা চাকরি বাকরির অবস্থা কেমন ছিল, আইন শৃঙ্খলা পরিবেশ কেমন ছিল, কত দেবেন আমাদের নম্বর? আবার কেউ বলবেন 90, 80, 70, কেউ বলবেন আবার 2, 1, 5, 0 বলতে পারেন। কিন্তু যদি আপনাদের প্রশ্ন করা হয় 34 বছর আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার চলেছে, এই 34 বছর যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারেন, এই প্রশ্নে, এই পরিবেশ বজায় রাখার প্রশ্নে বামফ্রন্টকে আপনারা 100-এ কত দেবেন? আমাদের অতি বড় সমালোচককেও বলতে হবে এই প্রশ্নে আমরা বামফ্রন্ট সরকারকে 100-এ 100 দেবো, একটা নম্বর কেউ কাটতে পারবে না। কি বাংলার হিন্দু, কি বাংলার মুসলমান, আমাদের অতি বড় সমালোচক বুকে হাত রেখে বলতে পারবেন না আমরা সরকারে থাকলে কোনো ধর্মের মানুষের তার ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয়েছে। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা ধর্ম নিরপেক্ষতার পক্ষে। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ রাখতে চাই। কিন্তু আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়, আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে পরমত সহিষ্ণুতা। মানুষ নিজের ধর্ম পালন করবেন, মানুষ জোর করে অন্যের ধর্মকে অপমান করতে যাবেন না, অসম্মান করতে যাবেন না। এইটা আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতার মানে। আমাদের সরকার কোনোদিন ইমাম ভাতা দেয়নি, কিন্তু আমাদের সরকারের সময় আসানসোলের ইমাম সাহেবের মতো বাংলার কোনো ইমামকে দাঙ্গায় খুন হতে হয়নি। আমাদের সরকার কোনোদিন পুরোহিত ভাতা দেয়নি, আমাদের সরকার কোনোদিন পুজো কমিটিকে চাঁদা দেয়নি। কিন্তু আমাদের সরকারের সময় মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো, চন্দন দাসের মতো কোনো হিন্দুকেও কোনোদিন দাঙ্গায় প্রাণ দিতে হয়নি। বামপন্থীদেরকে জেতান, হরগোবিন্দ দাস, চন্দন দাসদেরকে আর মারা যেতে হবে না, যেরকম বামফ্রন্ট সরকারের আমলে মারা যেতে হয়নি। আসানসোলের ইমাম রশিদিকে, তার সন্তান শিবগাতুল্লাহকে দাঙ্গায় হারাতে হবে না, যেমন আমাদের সরকারের সময় হারায়নি। যেদিন মহরম হবে, যেদিন মহরমের তাজিয়া বেরোবে, সেই দিন যদি বিজয়া দশমী পড়ে, এক রাস্তা দিয়ে একসঙ্গে তাজিয়াও হবে, ভাসান হবে। বামফ্রন্ট সরকার তাজিয়ার জন্য ভাসান আটকাবে না, ভাসানের জন্য তাজিয়া আটকাবে না। সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে নিজের ধর্ম পালন করবেন। পশ্চিমবাংলায় রাজনীতি হবে ভাত কাপড়ের জন্য, শিক্ষার জন্য, চাকরির জন্য, শান্তির জন্য। এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। ধন্যবাদ শতরূপ। আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি অনেকক্ষণ ধরে এখানে উপস্থিত আছেন। আমি এবার কমরেড এম.এ. বেবিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। হ্যালো, আই রিকোয়েস্ট কমরেড এম.এ. বেবি টু ডেলিভার হিজ স্পিচ বিফোর আস। তার আগে আমাদের শ্রমজীবী ক্যান্টিনের পক্ষ থেকে একটা কথা দিয়ে যাচ্ছি, বামপন্থীরা জেতার পরে যদি কাউকে বেকার ভাতা দিতে হয়, আমরা এই বেহায়াগুলোর মতো কলার তুলে বুক ফুলিয়ে তার কাছে বেকার ভাতা দিচ্ছি, তোমার ভোট নিতে এসছি, এরম বেহায়ার মতো যাব না, কলার তুলে যাব না। যদি বেকার ভাতা দিতে যেতে হয় তাহলে মাথা নিচু করে যাব। যদি বেকার ভাতা কাউকে দিই, তার বিনিময়ে ভোট চাইবো না, তার বিনিময়ে তার কাছে ক্ষমা চাইবো। সেই ভাইকে, সেই বোনের হাতে বেকার ভাতা দিয়ে তাকে বলবো, তুমি বেকার, তুমি অযোগ্য বলে নাও, তুমি বেকার তার কারণ আমি অযোগ্য, আমি সরকার চালিয়ে তো আমায় কাজ দিতে পারিনি, তাই আমি অযোগ্য। আপাতত বেকার ভাতাটা নাও, আমাকে ক্ষমা করো। আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি পারি আবার আসবো তোমার কাছে। পরের বার এসে তোমার হাত থেকে বেকার ভাতার কাগজটাকে নিয়ে তোমার হাতে একটা এমপ্লয়মেন্ট লেটারের ফর্ম দিতে আসবো। আর যদি আসতে না পেরেছি তাহলে পরের বার
আর তোমার কাছে ভোট চাইতে আসবো না, তুমি আর যাকেই ভোট দাও না কেন খবরদার আমাকে ভোট দিও না, আমি অযোগ্য, আমাকে হারিয়ে পরের বার। এই নির্লজ্জ বেহাগুলোর মতো কলার তুলে তোমাকে 1500 টাকা দিচ্ছি তাই তুমি আমায় ভোট দাও যাতে তোমার ভোটে জিতে আমি 15 কোটি কামাতে পারি, এই বেহায়াপনা করতে আসবো না। দিন একটা অদ্ভুত পার্টি, এরা প্রার্থী ভাড়া চায় তৃণমূলের কাছ থেকে, ভোট ভাড়া চায় সিপিএমের কাছ থেকে। ভাই তোরা বেঁচে আছিস কেন, তোরা মরে যায় না? তৃণমূলে চুরি করে নিয়ে বলে কোনো লাভ নেই, আপনারা জানেন এই পার্টিটাকে। এইসব একটা এমন চোর, এই গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া ছেড়ে দেবে, তৃণমূল জীবনে ঘুষ খাওয়া ছাড়বে না। এদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট। আমি খালি আপনাদেরকে বলছি